আমারা দেন 6 মিনিট, আর অন্যদের দেন 10 মিনিট 12 মিনিট। ওনারা জনগণের প্রতিনিধি, আমিও জনগণের প্রতিনিধি, সুতরাং আমারও রাইট আছে এখানে কথা বলার। এখান থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, এই জন্য আমি বুঝতে পারলাম আমি বক্তৃতা দিব না। ধন্যবাদ আপনাকে। গত 18 মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না। এই কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। 1400 শহীদের মধ্যে 1200 শহীদের বাসায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এখন মাননীয় স্পিকার, সরকারি গেজেট 844 জনের, উনি 1400-র মধ্যে 1200-র বাসায় কিভাবে গেল, এটা তো আমি বুঝতে পারতেছি। মুক্তিযুদ্ধকে নিয়ে যে ধরনের একটি ব্যবসা, এই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে ব্যবসা আমরা দেখেছি গত 54 বছর, আমরা চাই না এই প্রজন্মের যারা আছি এই জুলাইকে কেন্দ্র করে নতুন করে ব্যবসা শুরু হোক। মাননীয় স্পিকার, আমরা নতুন সংসদে এসেছি, আমাদের অনেক সদস্যই নতুন করে সংসদে এসেছেন। আমরা হয়তো বা দু একটি ভুল কথা বলতে পারি, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথম দিকে ঠিকই ছিল, কয়েকদিন যাবৎ খুব একটা অস্থিরতা লক্ষ্য করছি আমাদের মাননীয় বিরোধী দলের সদস্যদের মধ্যে। আমি খোঁজার চেষ্টা করেছি যে কি কারণে এই অস্থিরতা। আমি একটি জিনিস খুঁজে পেয়েছি, অস্থিরতার কারণটি হলো 111-এর যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সরকারটি সবাই জানেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বলা হতো। আর গত 18 মাস যে সরকারটি ছিল, সেই সরকারটিকে কিন্তু এই যে আমাদের আজকের যারা বিরোধী দলীয় নেতৃবৃন্দ আছে, সেই জামাত ইসলাম এবং এনসিপি সমর্থিত সরকার হিসাবে সবাই সেই সরকারটিকে অভিহিত করেছে। আজকে মাননীয় স্পিকার, আমি আপনার প্রোটেকশন চাচ্ছি। আজকে কথা বলতে দিতে হবে। মাননীয় স্পিকার, কথা বলতে দিতে হবে। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ, অর্ডার ইন দ্য হাউস। কথাটি বললাম এই কারণে করবেন না, বক্তব্য গত যে 18 মাস, মাননীয় স্পিকার, গত 18 মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না। এই কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। কারণ আমি প্রমাণ দিয়ে দেখাতে পারবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, তার বক্তব্য আছে, সে একজনের সাথে গল্প করছে, বলছে যেইভাবে আমরা কাটিয়েছি, মঞ্চে আছে প্রধান উপদেষ্টার বাসায় ঢুকে গিয়েছি, মঞ্চে আছে তার বেডরুমে ঢুকে গিয়েছি, মঞ্চে আছে সচিবের রুমে ঢুকে গিয়েছি। এখন তো আর সেই সুবিধা পাওয়া যাচ্ছে না মাননীয় স্পিকার। সমস্যাটা মাননীয় স্পিকার এই জন্যই। আমি একটি কথা বলতে চাই আরেকটি বিষয়ে। জুলাই আন্দোলন নিয়ে কথা হয়েছে, এখানে আমি অন্ততপক্ষে 3 জন সংসদ সদস্য বক্তব্য দিয়েছেন, রেকর্ড আছে আপনার কাছে। একজন বলেছে 844 জন শহীদ হয়েছেন, একজন বলেছে 1000-এর উপরে শহীদ হয়েছেন, একজন বলেছেন 1400 শহীদ হয়েছে। মাননীয় স্পিকার, আমি যতটুকু পড়াশোনা করে দেখেছি, স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন হসপিটালের সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে বলেছিল 1400 অধিক শহীদ হয়েছে, এবং এটা জাতিসংঘের সংস্থা বলার চেষ্টা করেছেন। পরবর্তীতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় একটি গেজেট প্রকাশ করেছেন, সেই গেজেটটিতে অতীতের গেজেট বাতিল করে 844 জনের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এখন সমস্যাটার জায়গা কোন জায়গাটায়, আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, একটি উদ্ধৃতি দিয়েই বলতে চাই। আমার মাননীয় বিরোধী দলের নেতা, আমি ওনাকে খুবই পছন্দ করি, খুব সুন্দর কথা বলেন, আদবের সাথে কথা বলেন, ওনার অঙ্গভঙ্গি, ভাষা ব্যবহারের যে বিষয়টি, সেটি অনুকরণ করার মতো। আমার সাথে যতদিন দেখা হয়েছে লবিতে, আমি ওনাকে সালাম দিয়েছেন, আমাকে হয়তো উনি ব্যক্তিগতভাবে চেনেন না, বাট আমি ওনাকে খুবই পছন্দ করি। কিন্তু গত 14 এপ্রিল 2026 তারিখে একটি অনুষ্ঠানে উনি বলেছেন, আমি তাকে দোষারোপ করছি না, আমি যা জানার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে। মাননীয় সদস্য, আপনাকে আরো 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটের মধ্যে সাম আপ করেন। মাননীয় স্পিকার, আর একটু বাড়িয়ে দেওয়া হোক। সময় তো দেয় আপনাদের হুইপরা, বাড়ানো কমানো সব তাদের আছে।
উনি বলেছেন প্রোগ্রামটিতে, আমি পত্রিকার রিপোর্ট দেখে বলছি, আমি দেখাতে পারবো, 14 এপ্রিল 2026, 1400 শহীদের মধ্যে 1200 শহীদের বাসায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এখন মাননীয় স্পিকার, সরকারি গেজেট 844 জনের, উনি 1400-র মধ্যে 1200-র বাসায় কিভাবে গেল, এটা তো আমি বুঝতে পারতেছি। এখন আমরা সংখ্যাটা জানতে চাই। উনি যদি যেয়ে থাকেন কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা প্রকৃত সংখ্যাটা জানতে চাই। আজকে জুলাই আন্দোলন হয়েছে 1 বছর 2 বছর হয় নাই, এখনই স্মৃতির বিস্মৃতিতে অনেক কিছু হারিয়ে যদি যায়, 10 বছর 20 বছর পরে এই ইতিহাস বিকৃতি কোথায় গিয়ে পৌঁছবে? মুক্তিযুদ্ধকে নিয়ে যে ধরনের একটি ব্যবসা, এই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে ব্যবসা আমরা দেখেছি গত 54 বছর, আমরা চাই না এই প্রজন্মের যারা আছি এই জুলাইকে কেন্দ্র করে নতুন করে ব্যবসা শুরু হোক। এই ব্যবসা বন্ধ করার জন্য প্রকৃত ইতিহাস, কতজন শহীদ হয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় কি আমরা জানতে চাই। আমরা তো রাজনৈতিক পরিচয়ের কথা বলেছি, এবং উনি আরেকটি কথা বলেছেন, আমার মাননীয় বিরোধী দলীয় নেতা, শহীদরা সবাই শিক্ষিত ছাত্র বা রাজনীতিবিদ নয়, তারা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ। ভালো কথা, কিন্তু এই শহীদদের একটি বড় অংশ আমরা সবার অবদানকে স্বীকার করি, কিন্তু এই শহীদদের বড় অংশ তো রাজনীতিবিদদের আহ্বানে এখানে শরিক হয়েছেন। এই নেতৃত্বের অধীনে এই সংগ্রামে যারা শরিক হয়েছেন, তাদের অস্তিত্বকে যদি আপনারা অস্বীকার করেন। মাননীয় প্রতিমন্ত্রী 2 মিনিটে শেষ করেন এবার, ফাইনালি ক্লোজ। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। তাদের অস্তিত্বকে যদি আমরা অস্বীকার করি, তাহলে শহীদদের উপরে এবং যারা আহত হয়েছেন তাদের উপরে আমার মনে হয় একটু অবিচার হয়ে যাবে। সর্বশেষ 2 মিনিটে একটি কথা বলবো মাননীয় স্পিকার, সেটি হলো বাক স্বাধীনতা কিংবা মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। এটার জন্যই তো আমরা লড়াই করেছিলাম, জীবন দিয়েছিলাম। সৌভাগ্যক্রমে গত 17 বছর প্রত্যেকটি লড়াইয়ের অগ্র সৈনিক হিসাবে আমরা কিন্তু ছিলাম মাননীয় স্পিকার। আজকে বিরোধী দলের টেবিলে যারা বসে আছেন, এখানে সাধারণ সম্পাদক সাহেব নেই, অনেকের সাথেই এক বিছানায় ঘুমানোর সৌভাগ্য হয়েছে জেলখানায়। তো সেই জন্য বলতে চাই, আমরা বাক স্বাধীনতা বিশ্বাস করি। আপনি সরকারের সমালোচনা করবেন, সরকার ভুল করলে বলবেন, সমালোচনা করবেন, কার্টুন করবেন, কিন্তু আমার নেত্রী মারা গেছেন, তাকে উদ্দেশ্য করে যদি আপনাদের কর্মীরা কোনো অশালীন বক্তব্য দেয়, আবার প্রধানমন্ত্রী আছেন, তার অবশ্যই সমালোচনা করা যাবে, সেটি নিয়মের মধ্যে করেন। ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে যদি এইভাবে কুচ্চারটনা করা হয়, সেটি কিন্তু আমাদের জন্য দুঃখজনক। এবং একটি কথা বলবো, সেটি হলো যারা এই কুচ্চারটনা করেছে, আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর কথা বলবেন, আমরাও শুনতে চাই, আমরাও কাজ করতে চাই আপনাদের সাথে, কিন্তু যারা কুচ্চারটনা করেছেন আমরা তো দেখলাম আপনারা তাদেরকে পুরস্কৃত করেছেন। যিনি কুচ্চারটনা করেছেন, অশ্লীল মন্তব্য করেছেন, তার পরিবারের সদস্যকে আপনারা সংসদ সদস্য করেছেন। কি প্রমাণ করতে চান আপনারা? কি দেখাতে চান আপনারা? আমরা এখনো বলবো, একসাথে কাজ করতে চাই, আপনাদের সাথে কাজ করতে চাই। যে স্বপ্ন নিয়ে 24 জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের চেতনাকে বুকে ধারণ করে আপনাদের সাথে সরকারি দল এবং বিরোধী দল একসাথে কাজ করতে চাই। জনাব মোহাম্মদ সেলিম ভুঁইয়া, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আমি আজ বক্তব্য দেব না, এই জন্য দেব না, আমি হলাম শিক্ষক, 46 বছর যাবৎ আমি শিক্ষকতার পেশায় আছি। আমার কাজই বক্তৃতা দেওয়া। আমারা দেন 6 মিনিট, আর অন্যদের দেন 10 মিনিট 12 মিনিট। এই প্রতিবাদে আমি বক্তব্য দিলাম না, একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো যে এখানে আমার সিরিয়াল ছিল, আজকে দেখেন 8 নম্বরে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর আগে যদি 8 নম্বর সিরিয়াল তারা ঠিক মতো রাখতো, আমার বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীর সামনে হইতো। এখান থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, এই জন্য আমি বসে পড়লাম, আমি বক্তৃতা দিব না। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য, আমরা আপনাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। দেওয়া না দেওয়া ইটস আপ টু ইউ, ইটস ইউর ফ্রিডম। বাট টাইমের যে বিষয়টা, সেটা আমাদের তৈরি না,
মাননীয় ট্রেজারি বেঞ্চের চিফ হুইপ তিনি সময় এবং সিরিয়াল করে দেন, সেই হিসাবে আমাদের এই বেঞ্চ থেকে আমরা চলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব সেলিম ভুঁইয়া সাহেবকে মাইকটা দেন, উনি কি বলতে চাচ্ছেন একটু বুঝার চেষ্টা কেন করি। এটা হবে? আস্তে আস্তে বলেন যেন আমরা বুঝতে ওনারা পারি, ধরতে জনগণের পারি। প্রতিনিধি, আমিও জনগণের প্রতিনিধি, সুতরাং আমারও রাইট আছে এখানে কথা বলার। আমাকে আমার ন্যায্য অধিকার দিতে হবে কথা বলার জন্য। মাননীয় স্পিকার, আজকের এই মহান জাতীয় মাননীয় সংসদে সদস্য, আপনি কি বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত দিতে যেই চাচ্ছেন? 6 বাজেট- মিনিট দেওয়া হলো আপনাকে। যে বাজেট পেশ করা হয়েছে এটা একটা ঐতিহাসিক বাজেট। এই বাজেটের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এই ঐতিহাসিক বাজেটের উপর বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, কিন্তু মন খারাপ, ভালোভাবে দিতে পারতেছি না। আজকে এই শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ায় আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়েছে। এই শিক্ষা খাতের উপর যেহেতু সর্বোচ্চ বাজেট, এই জন্যই আমার একটু বক্তব্য বেশি দেওয়ার প্রয়োজন। এই শিক্ষা খাতের বাজেটটা যাতে ঠিকমতো কাজে লাগানো হয়, কারণ এই শিক্ষা খাতে আগে যে বাজেট রাখা হয়েছিল সেই বাজেটে দেখা যায় যে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়তো প্রশিক্ষণে, শিক্ষকদের প্রশিক্ষণ। মাননীয় স্পিকার, আপনি শুনলেও অবাক হবেন, এই যে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য যে বাজেট রাখা হতো, শিক্ষার উন্নয়নের জন্য না, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য, এই প্রশিক্ষণে শিক্ষকদেরকে না পাঠিয়ে আমরাও এই প্রশিক্ষণে যাইতো, শিক্ষকদের প্রশিক্ষণে, এবং আমরাও এই শিক্ষকদের প্রশিক্ষণে গিয়ে তাদের আত্মীয় স্বজনকেও সেই প্রশিক্ষণে নিত শিক্ষকের নাম দিয়ে, এবং সেখানে তারা যে ট্রেনিং নিয়ে এসে আমরা দেখা গেছে যে একজন উপসচিব প্রশিক্ষণ নিয়ে আসছে, উনি প্রশিক্ষণ নিয়ে এসে 2 মাস পরে তাকে বন মন্ত্রণালয়ে ট্রান্সফার করে দিছে। এখন উনি ছাত্রদের প্রশিক্ষণের জন্য যে ট্রেনিং নিয়ে আসলো, সেই ট্রেনিং কি উনি বাঘকে শেখাবে, না ভাল্লুককে শেখাবে, না সাপেরে শেখাবে? এটা প্রশ্ন। এই ধরনের বাজেটকে যাতে অপচয় করা না হয়, আর যাতে এই ধরনের মানে দুর্নীতি শিক্ষা খাতে না হয়, সেটাকে দেখতে হবে। এখানে আপনার আমাদের এত বড় মানে রিস্ক নিয়েছেন এই সরকার যে কিভাবে শিক্ষার উন্নয়ন করা যায়। আপনি দেখেন, এই একটা পত্রিকায় লেখা আছে, পাঠ্য বই মুদ্রণে এনসিটিভিতে ফের সক্রিয় আওয়ামী সিন্ডিকেট। কেন আমাদের কি লোক নাই? আওয়ামী সিন্ডিকেটদের কাছে কেন? এখানে পরিষ্কার বলা আছে যে সবচেয়ে বেশি বিতর্কিতদের মধ্যে আছে এনসিটিভির সচিব অধ্যাপক শাহ মোহাম্মদ ফিরোজ আল ফেরদৌস, তিনি আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী। দীপমণির ঘনিষ্ঠ পানি জাহাঙ্গীর, শাহিদুল কবির, রতন কুমার, নিজামুল হক সিন্ডিকেটেরও সক্রিয় সদস্য ছিলেন। এখন তাকে আবার এখানে কেন এই সুযোগটা দেওয়া হলো? এটা আমার আপনার মাধ্যমে প্রশ্ন। এবং ক্ষুদ্র মাঝারি প্রেসকে এখানে, যারা আমাদের দেশের এই ক্ষুদ্র মাঝারি প্রেসকে এখানে বঞ্চিত করে এখানে প্রায় 2000 কোটি টাকার মুদ্রণ কাজ ভাগ করা হচ্ছে। এটা তদন্তে দেওয়া হোক, এবং তদন্তে দেওয়া হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে এখানে শাস্তিমূলক ব্যবস্থা করা হোক। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী যেই আপনার টাকাটা রেখেছেন শিক্ষা খাতে, যে 1,36,606 কোটি টাকা, এই 6 কোটি টাকার সঠিক ব্যবহার করতে হবে। এখানে দেখা যায় কারিগরি শিক্ষার কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, কারিগরি শিক্ষা, কর্মমুখী শিক্ষার কথা প্রাধান্য দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু এই কর্মমুখী শিক্ষায় আপনার এখানে এটার উপর আসলে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখানে শিক্ষা প্রতিষ্ঠান যদি আপনি চালু না করেন, নতুনভাবে যদি আপনার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা না হয়, তাহলে তো আপনার কিভাবে এই শিক্ষার মান উন্নয়ন করবেন আপনি কারিগরি শিক্ষার? সুতরাং এই কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য যে সমস্ত শর্ত দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গঠন করার জন্য, তৈরি করার জন্য, সেই শর্তগুলি কিছুটা শিথিল করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এখানে বাড়াতে হবে। এখানে এনটিআরসি নামক শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষক নিয়োগের জন্য যে একটা আপনার এনটিআরসি বিগত সরকারের সময়, বিএনপি সরকারের সময় এনটিআরসি করা হয়েছিল শিক্ষকদের একটা রেজিস্ট্রেশন দেওয়ার জন্য,
কিন্তু এই রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ এখন মানে কয়েক হাজার নকল সার্টিফিকেট দিয়েছে। এখন এই নকল সার্টিফিকেটধারীরা, এই যে একটা পরীক্ষা নেওয়ার একটা প্রক্রিয়া চলছে, নকল সার্টিফিকেটধারীরা এখন এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাইতেছে। এই জন্য আগে নকল সার্টিফিকেটধারী যারা, তাদেরকে বাড়ি করতে হবে। আমরা চাই যোগ্যতা সম্পন্ন, মেধা সম্পন্ন শিক্ষক নিয়োগ করা হোক, কিন্তু সেটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু এনটিআরসির যে বর্তমান সিস্টেম, এই সিস্টেমে মাননীয় আইনমন্ত্রী যদি এখানে থাকেন, ওনাকে আমি জানাতে চাই যে আইনের কোথাও বলা নাই এনটিআরসি শিক্ষক নিয়োগ দিতে পারবে। যেহেতু আইনে বলা নাই, সুতরাং এটা কিভাবে তারা শিক্ষক নিয়োগ দিবে? এই জন্য শিক্ষক নিয়োগের জন্য একটা মিনি আপনার কমিটি গঠন করা হোক, যে বিসিএস এর আদলে, যাতে প্রকৃত এবং মেধা সম্পন্ন শিক্ষকরা আমরা এখানে নিয়োগ পেতে পারি। আমরা চাই একটা এই শিক্ষাকে ঢেলে সাজানোর জন্য আবারও যদি সেই ফ্যাসিস্ট সরকারের আমলের মতো এখানে শিক্ষা অধিদপ্তরের একটা দুর্নীতি রাখরা, এনটিআরসিও একটা দুর্নীতি রাখরা, আপনার টেক্সট বুক হলো আরও বেশি দুর্নীতি রাখরা, এগুলিকে ঢেলে সাজাতে হবে। এগুলিকে ঢেলে সাজানো না হলে আমরা কিন্তু আগের অবস্থায় থাকব এবং জাতির কাছে আমাদের উত্তর দিতে হবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা, হাজার হাজার কোটি টাকা, 1,36,000 কোটি টাকা শিক্ষার জন্য বরাদ্দ রেখেছেন, আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রী কেন বিতর্কিত হবে? উনি তো করেছেন এদেশের শিক্ষার উন্নয়নের জন্য। সেই জন্য আমি চাই যে বেসরকারি শিক্ষকদের যে চাকরি জাতীয়করণ, আমাদের মাননীয় একজন সংসদ সদস্য বলেছেন, এটা কিন্তু 2010 সনের 12ই মে চিনমূর্তি সম্মেলন কেন্দ্রে তৎকালীন বিরোধী দলের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী আমাদের মা মরহুমা বেগম খালেদা। মাননীয় সদস্য, আপনাকে আরো 3 মিনিট সময় বৃদ্ধি করা হলো। আমি যদি সরকার গঠন করতে পারি, এদেশের শিক্ষকদের চাকরি জাতীয়করণ করব। ওনার এই ঘোষণার সময় আজকের যিনি আমাদের মাননীয় মহাসচিব বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, সেখানে উনি ছিলেন, মাননীয় শিক্ষামন্ত্রী তৎকালীন ডক্টর উসমান ফারুক সাহেব ছিলেন, খায়রুল কবির খোকন সাহেব ছিলেন, আমানুল্লাহ আমান সাহেবরা ছিলেন, জয়নুদ্দিন ফারুক সাহেব সেদিন ছিল। সুতরাং আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণার বাস্তবায়ন করতে হবে। নন এমপি শিক্ষকদেরকে এমপিভুক্ত করতে হবে এবং এফতাদিয়া মাদ্রাসার শিক্ষকদেরকেও এমপিভুক্ত করার আওতায় আনতে হবে। সুতরাং এই বিষয়গুলি যদি আমরা না আনি, শিক্ষায় আমরা বলবো যে শিক্ষার উন্নয়নের কথা বলবো, শিক্ষকদেরকে অভুক্ত রেখে তো শিক্ষার উন্নয়ন করা যাবে না। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষক হবে শিক্ষার মেরুদণ্ড, সেই শিক্ষকদেরকে অভুক্ত রাখা যাবে না। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চায় না শিক্ষকদেরকে অভুক্ত রাখার জন্য। মাননীয় স্পিকার, আজকে যেহেতু আমার সময় কম, আমি যদি আগের নির্ধারিত 8 মিনিট পাইতাম, আপনি 2 মিনিট দিলে 10 মিনিট হতো, এখন পাইলাম 9 মিনিট, আরও 1 মিনিট কম আছে আমার। তো যাই হোক, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া আমাদের মা, উনি শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। আমাদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি শিক্ষাকে গুরুত্ব দেওয়ার জন্যই কিন্তু উনি শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছেন। আমরা চাই এই বরাদ্দটা আগামী 5 বছরের ভিতরে জিডিপির 5% উন্নীত করা হোক এবং 5% উন্নীত করে আমাদের এই সমস্যাগুলি দূর করতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন। আমাদের যে পুলিশ, আমার যে এলাকা, সেই এলাকার পুলিশ প্রশাসন, তাদেরকে যদি বলা হয় যে ইয়াবা ব্যবসায়ীদেরকে ধরেন, ওনারা বলে কিভাবে ধরবো, আমার তো নাই, ওই যে গাড়ি নাই, পরিবহন নাই, তাদেরকে গাড়ি দেন প্রয়োজনে, কিন্তু তাদেরকে ধরার একটা ব্যবস্থা করেন এই মাদক সেবনকারীদের। কিন্তু মাদক সেবন যারা করে, আমাদের পুলিশ বাহিনীর অনেক সদস্য এর মধ্যে জড়িত, ডিলার ব্যবসায়ীদের সাথে তারা সরাসরি জড়িত। সুতরাং এই পুলিশ তো আওয়ামী লীগের পুলিশ, এই প্রশাসন ইউনো ডিসি যারা আছে, তারা আওয়ামী লীগের ইউনো ডিসি। তাদেরকে কি করা হয়েছে, হয়তো মতিঝিল থানা থেকে ট্রান্সফার করে আপনি নারায়ণগঞ্জ থানায় দিয়েছেন, কিন্তু এরাই তো, এদের ভিতর থেকে আওয়ামী লীগের গন্ধ যায় নাই। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিতর্কিত করার জন্য, বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য পুলিশ কাজ করছেন, এই প্রশাসন কাজ করছেন। আমাদের এমপিদের কথা তারা শোনে না, তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। সুতরাং সত্যিকারভাবে যদি এই বাজেট বাস্তবায়ন করতে হয়, তাহলে এই প্রশাসনকে এবং এই পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে। এই পুলিশ দিয়ে বাংলাদেশের কখনো মঙ্গল আমরা আশা করতে পারি না। মাননীয় স্পিকার, আমার এলাকার রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থা, এই ভাটেরচর থেকে হোমনা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার অধিকাংশ অংশই ভাঙ্গা এবং তিতাসের অনেক অংশই ভাঙ্গা। তিতাসে আরেকটা মিনিট দেন আমাকে, 7 মিনিট হয়েছে, 7 সেকেন্ড আছে, আরেকটা মিনিট আগে থেকে দেন, আমি শেষ করে দেবো 1 মিনিটের মধ্যে। আমার এলাকায় 1 মিনিট দেয়া হলো, শেষ করেন তারপরেও।
হ্যাঁ, এখানে একটা এলাকা আছে ঝগড়ার চর, এই ঝগড়ার চরকে আমরা শান্তির চরে পরিণত করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং এই তিতাস নদীর পারে এখান থেকে আপনার এই গ্রামটি সম্পূর্ণ একটা দ্বীপ এলাকা, বিচ্ছিন্ন এলাকা। এখানে আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী, মাননীয় মহাসচিব, উনি পদক্ষেপ নিয়েছেন এই নদীর উপর সেতু নির্মাণ করার জন্য। সেই জন্য আমি মাননীয় মহাসচিবকে এবং আজকের আমাদের স্থানীয় সরকার যে মন্ত্রী, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এই ভবেরচর থেকে মেঘনা যাওয়ার এই রাস্তা, মেঘনা হয়ে হোমনা যাওয়ার রাস্তাটা, এটা মেরামত করার জন্য। এবং আমরা যে যাই, আমাদের গাড়ি ওইখানে পড়ে জায়গা, মানুষ দিয়ে আবার উঠাইতে হয়। তো সেই অবস্থায় থেকে পরিত্রাণে আমরা উপায় খুঁজছি। এবং মাননীয় এলজিআরডি মন্ত্রীকে আমি আরেকটা অনুরোধ করব, তিতাসকে একটি পৌরসভায় পরিণত করার জন্য। তিতাস একটি পৌরসভা যাতে হয়, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়, আপনি দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।